খুব ভালো লাগছে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন র্যান্ডম টক তাহসানকে নিয়ে। তোমায় একটু ছুঁয়ে যেতে এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্য তৈরি আমাদের নিজের অবস্থান বানান ভিত্তিক খবর দিয়ে বিভিন্ন করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বানানো উপস্থাপনা, তাই এই মূল ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। রোমান্টিক গানে ভরপুর আপনার ছবি আমার ছবি পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি এদেশের অত্যন্ত মেধাবী এবং চমৎকার সাফল্যের একজন তারকা, যার নাম তাহসান। আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক প্রচণ্ড নিবিড় এবং আমি ব্যক্তিগতভাবে তার কাজকর্ম ভীষণভাবে ফলো করি এবং তার সাথে সেগুলো শেয়ার করতে খুব ভালো লাগে। আমি প্রায় এই প্রসঙ্গ টিভি ইন্টারভিউ বা রেডিওতে করে থাকি যে আমরা কখন আসলে জীবন ব্যর্থ হই। এটা একটা এক্সাম্পল দিই। আপনার হয়তো 5 জন বন্ধু আছে, আপনি তাদের সাথে অনেক টাইম স্পেন্ড করেন, খুব ভালো বন্ধু মনে করেন, কিন্তু এই বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার আগে আপনার চিন্তা করতে হয় আপনি এই শার্টটা পরলে আপনাকে কি ভাববে, আপনি বিল দেওয়ার সময় কম দিলেন বা বেশি দিলেন, এটা দিলে সে কি ভাববে। যেই বন্ধুর সাথে আসলে এত কিছু চিন্তা করতে হয় যে সেই বন্ধু আমাকে কিভাবে জাজ করছে, সেটা কিন্তু জেনুইন রিলেশনশিপ হলো না। পয়েন্ট, আপনি হয়তো একটা হাজব্যান্ড ওয়াইফ, আপনার হয়তো বাইরে সারা পৃথিবীর কাছে খুব সুন্দর, খুব ভালো, কিন্তু নিজে হয়তো মন থেকে শান্তি পান না, কারণ তার সাথে হয়তো বসে 1 ঘন্টা সুন্দর করে কথা বলতে পারেন না। হয়তো নিজে মনে শান্তি পান না কারণ সেই মানুষটার কাছ থেকে সেই ইন্সপিরেশনটা আসে না, যে ইন্সপিরেশনের কারণে আপনার সকালে ঘুম থেকে উঠে মনে হয় আজকে অসাধারণ একটা দিন যাবে। ঠিক আছে, জেনুইন রিলেশনশিপ যে ওইটা, যে রিলেশনশিপ হয়তো বাইরে থেকে দেখতে মনে হতে পারে ধুর এটা নর্মাল একটা রিলেশনশিপ, কিন্তু সারাদিন অফিস শেষে মানুষটা যখন বাসায় যায় তখন ওয়েট করে কখন বাসায় দরজাটা খোলা হবে। এটা হচ্ছে জেনুইন রিলেশনশিপ। জেনুইন রিলেশনশিপ হচ্ছে মায়ের মুখের সেই হাসিটা, বাবাকে জড়িয়ে ধরাটা, ঠিক আছে, সন্তানের প্রথম অর্জনটা, প্রথম ট্রফিটা। মানুষের জীবনে যত এই জেনুইন রিলেশনশিপ থাকবে তত সে হ্যাপি হবে। এর ভিতরে আমার বেশ কটি অনুষ্ঠানে এসেছেন এবং চমৎকার কিছু কথা শেয়ার করেছেন। তবে আজকে র্যান্ডম টক নিশ্চয় বুঝতে পেরেছেন যে তার নতুন ছবির নাম যদি একদিন। অন্ধ এমন বলে তোমায় একটু ছুঁয়ে যেতে। কণ্ঠশিল্পী, অভিনেতা, শিক্ষক, মোটিভেশন স্পিকার সহ একাধিক পরিচয়ে এই মানুষটি একটু দেরিতে হলেও চলচ্চিত্রে আসছে। মডেল, অভিনেতা, নির্মাতা আফজাল ভাই একটা চমৎকার কথা বলেছিলেন যে অন্যান্য মাধ্যম থেকে যখন কেউ চলচ্চিত্রে আসেন তখন তাকে বলা হয় বা বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয় যে অমুক তারকা চলচ্চিত্রে নামলেন, তাহলে কি ওপরের সিঁড়ি মডেল বা নাট্যাভিনয় বা গান? সেই প্রসঙ্গে আমি যাব না, তবে অবশ্যই চলচ্চিত্র সবচেয়ে বড় মাধ্যম এবং একটা বড় আরাধ্যের জায়গা। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে দর্শকের রেসপন্সটাই আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আমি গতকাল থেকে যেরকম রেসপন্স পাচ্ছি ওভারওয়েলমিং, এতটা ভালো কোনো সিনেমার রেসপন্স হতে পারে, কারণ কমার্শিয়াল মুভি এবং ফ্যামিলি টানবে মুভি, এরকম মুভির ব্যালেন্সটা কিন্তু হিট করা খুব কঠিন একটা ব্যাপার। সো আমরা মনে হয় পাচ্ছি, সাধারণ মানুষ যারা বাংলা সিনেমা দেখে তারাও দেখছে, আবার যারা দেখে না কারণ পরিবারকে নিয়ে দেখার মতো সিনেমা হয় না তারাও যাচ্ছে। সো এটা একটা বড় সাফল্য। মানে গতকাল আর আজকের যে রেসপন্স, আমি এটা যদি আরো 2-3 দিন থাকে তাহলে দিস উইল বি, আমার মনে হয় একটা বিগ অ্যাচিভমেন্ট ফর অল অফ আস। তাহসান বরাবরই পজিটিভ একজন মানুষ এবং সব সময় বলে এসছেন যে যা কিছু করবেন, যা কিছু বলেন নিজের আত্ম উপলব্ধি থেকেই বলার চেষ্টা করেন এবং সেই প্রেক্ষিতেই চলচ্চিত্র নিয়ে তার কখনো উন্নাসিকতা বা নেগেটিভ কোনো কথা আমরা শুনিনি। ইনফ্যাক্ট আপনাদের নিশ্চয় মনে রয়েছে যে তাহসানকে আমরা চলচ্চিত্রে পেতাম হয়তো আরও কয়েক বছর আগে। আমরা সবাই জানি যে টু বি কন্টিনিউড যে ছবিটি হবার কথা ছিল এবং সেটির বিপরীতে ছিলেন পূর্ণিমা, সেটির একলট শুটিংও হয়েছিল, কিন্তু ভাগ্য খারাপ না ভাগ্য বদল নাকি সবুরে মেয়া ফলে, তাহসানের ক্ষেত্রে এটি নিশ্চয়ই এখন পরীক্ষার বিষয়।
অভিনয় দক্ষতা, লুকস বা অ্যাপিয়ারেন্স সবকিছু দুর্দান্তভাবে থাকলেও আতা হাসানকে আমরা বা আতা হাসান ভক্তদের চলচ্চিত্র পর্দায় পেতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হলো। তারকা খ্যাতি বা বাংলাদেশে তারকাদের অবস্থান বা তারকাদের আত্মমর্যাদা বা সামাজিক দায়বদ্ধতার জায়গায় বেশ কিছু প্রশ্নে আমি তাহসানের সাথে আড্ডা দিয়েছিলাম এবং সেই ক্ষেত্রে চমৎকার একটি ব্যাখ্যা কিন্তু দিয়েছিলেন। মাত্র 15 বছর হয়েছে। আমার স্বপ্নটা ছিল যে গান কতদিন করব জানি না, গানগুলো বেঁচে থাকবে। আমি যদি 10 বছর পরে গান ছেড়েও দেই, আমার গানগুলো যেন বেঁচে থাকে। কারণ আমার সবসময় মনে হয়েছে যে পৃথিবীতে এসেছি, চলে যাব, আমরা সবাই, এটা চিরন্তন সত্য। এখন পৃথিবীকে কি দিয়ে যাব, সেটা কিন্তু মেইন প্রশ্ন। হয়তো একজন লেখক অনেক সুন্দর বই দিয়ে যান, এটাই তার অর্জন। একজন শিক্ষক অনেক ভালো ভালো স্টুডেন্টের জীবনে পাথে হয়ে থাকে তার কথা। আপনি একজন রেডিও হোস্ট, আপনার কথাগুলো অনেকের হয়তো জীবনে থেকে যাবে। সব কথা হয়তো থাকবে না, আপনার অনেক কথা বলতে হয় প্রতিদিন, কিন্তু কিছু কথা হয়তো থেকে যাবে। সেরকম আমি কি রেখে যাব, আমার তো গানগুলো রেখে যেতে হবে। সো এই জন্য গান, অভিনয়, শিক্ষকতা, লাইক পলিম্যাথ যে সেটা থাকে, পলিম্যাথ আছে। এই পলিম্যাথের গল্পটা তো খুব মজার গল্প। যেটা হয় না, ওই যে মানুষ সমালোচনা যখন পায়, সেটা দুভাবে দেখতে পারে। অনেকে রেগে যেতে পারে, আবার সমালোচনাটাকে মানুষ গঠনমূলক দৃষ্টিকোণ থেকে নিতে পারে। সো আমি ছোটবেলা থেকেই চেষ্টা করতাম, সমালোচনা ঊর্ধ্বে কোনো মানুষ না, আমিও না, তাই না? পৃথিবীর দিগ্বিজয়ী যে কোনো মানুষই বলেন, সবার সমালোচনা হয়েছে। সো আমারও হবে, এটা আমি ছোটবেলা থেকে বুঝেছি। কিন্তু সমালোচনাগুলোকে কিভাবে আমি নিয়ে নিজেকে বদলাবো, সেটাই হচ্ছে আমার কথা। সো শুরুতে যখন আমি গান লিখতাম, সুর করতাম, গান গাইতাম, ইনস্ট্রুমেন্ট প্লে করতাম, তখনও সবাই বলতো যে আরে সব করার চেষ্টা করে কেন। তারপর যখন অভিনয় করা শুরু করলাম, বন্ধু বান্ধব, ডিরেক্টরদের অনুরোধে অনেকে বললো আবার অভিনয় করতে আসছে কেন, সব করার চেষ্টা করে, উপস্থাপনা করার চেষ্টা করে। সো তখন আমি চিন্তা করলাম যে এই সমালোচনাটা আসলে কেন হচ্ছে। সমালোচনাটা এই কারণে হচ্ছে যে আমাদের ছোটবেলা থেকে একটা কনসেপ্ট শেখানো হয় যে you're jack of all trades, master of none. মানে specialization is good and you shouldn't dabble in different fields of art. অথবা অনেক কিছু করার চেষ্টা করা উচিত না, একটাতে কনসেন্ট্রেট করা উচিত। এটা ছোটবেলা থেকে শেখানো হয় না? আমি খুব ভুল দর্শন। আমি আপনাকে এটা শুনতে হয়, যেহেতু আপনি সাংবাদিকতা করেন এবং গান করেন, লেখালেখি করেন, আপনাকে একই কথা শুনতে হয়। সো তখন আমি এটা নিয়ে চিন্তা করলাম যে আসলে কি আমার তাহলে একটাতে কনসেন্ট্রেট করা উচিত কিনা। সো যেটা হয় যে মোটিভেশন আসে কোত্থেকে, পড়াশোনা করলেই তো আসে। সো আমি পড়াশোনা ছোটবেলা থেকে যতটুকু করেছি, আমি জানতাম যে there is this concept called polymath, অনেক আগে শুনেছিলাম। তারপর ওটা নিয়ে একটু পড়াশোনা করে দেখলাম যে পলিম্যাথ কনসেপ্ট আসলে রেনেসার সময় খুব ট্র্যাকশন পায়। ওই সময় মানুষ যারা পড়াশোনা করতেন, তারা আসলে একটা ফিল্ডে পড়াশোনা করতে চাইতেন না, তারা সবকিছু পড়তে চাইতেন। তাদের কথা ছিল যে যত বেশি পড়বো, যত বেশি জানবো, তত বেশি আমি আসলে জ্ঞানের প্রসারে হেল্প করতে পারবো। সো তখন একজন মানুষ শুধু পেইন্টার হতেন না, তিনি একজন পেইন্টার হতেন, সায়েন্টিস্ট হতেন, ডক্টর হতেন, মিউজিশিয়ান হতেন। এবং লিওনার্দো ডা ভিঞ্চিকে বলা হয় দ্য কুইন্টেসেনশিয়াল পলিম্যাথ। এবং ওই যুগের রেনেসার সময় শুধু লিওনার্দো ডা ভিঞ্চি না, কিন্তু এরকম আরো অনেক মানুষ আছেন যারা এরকম সব ফিল্ডেই কিন্তু 4-5টা ফিল্ডে স্পেশালাইজড হয়ে যান। আপনি যদি বলেন যে লিওনার্দো ডা ভিঞ্চি কি, একজন পেইন্টার না সায়েন্টিস্ট, এটা কিন্তু আসলে তার যদি লাইফ হিস্ট্রি পড়েন দেখবেন সে অনেক কিছু। সো আমাদের উপমহাদেশে এরকম আছে। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে কি? উনি কিন্তু শুধু একজন লেখক না, উনি আরো অনেক কিছু। আপনি সত্যজিৎ রায় কি? উনি কিন্তু শুধু একটা পরিচয় দিয়ে উনাকে আপনি গড়তে পারবেন না ওনার জীবনটা। উনি যেরকম গান লিখেছেন, গান সুর করেছেন, যেরকম সিনেমা বানিয়েছেন, যেরকম বই লিখেছেন, আসলে এই মানুষগুলোকে যখন আমি দেখি এবং তাদের সাফল্যের কথাগুলো যখন পড়ি, তাহলে তো সে কথাটা তো সত্যি না। একটা মানুষ তো একটা ফিল্ডে না, 2 বা 3টে ফিল্ডেও ভালো করতে পারে, তাই না? সো যারা বলছে যে না, জ্যাক অফ অল ট্রেডস হওয়ার দরকার নাই, মাস্টার অফ নান, তাদের সমালোচনাটাকে আমি আসলে নেইনি। আমি অনেক সমালোচনা নেই, এই সমালোচনাটা আমি নেইনি। আমার মনে হয়েছে আই এম অ্যান এন্টারটেইনার। আমার কাজ হচ্ছে মানুষকে বিনোদন দেয়া। বাংলাদেশের মানুষ যেন বাংলাদেশের একজন আর্টিস্টের কাছ থেকে বিনোদনটা পায়। আমার ছোটবেলা একটা স্টোরি আমি সব জায়গায় বলি যে আমার মনে হয়েছিল যে আমাদের দেশের এন্টারটেইনাররা এন্টারটেইন করছি, কিন্তু কম্পিটিশনে, গ্লোবাল কম্পিটিশনে আমরা একটু পিছিয়ে আছি। আপনাকে যদি সময় দেওয়া হয় যে 1 ঘন্টা আছে, আপনি কি একটা হিন্দি কন্টেন্ট দেখবেন না বাংলা কন্টেন্ট দেখবেন, একটা ইংলিশ কন্টেন্ট দেখবেন না বাংলা কন্টেন্ট দেখবেন?
বেশিরভাগ মানুষ, আমি যখন বড় হচ্ছিলাম, হিন্দিটা চুজ করতো, ইংলিশটা চুজ করতো। তো আমার ছোটবেলা থেকে মোটিভেশন ছিল যে আমি যদি এন্টারটেইনার হই, তাহলে তার সামনে যদি 1 ঘন্টা সময় থাকে, সে একটা হিন্দি গান শোনার সময় চিন্তা করবে না যে বাংলা গানটা না শুনে আমি হিন্দি গান শুনি, আমি বাংলা গানটাও একই সময় দিয়ে শুনবো। একটা বাংলা নাটকও যদি আমি করি, সেটা 1 ঘন্টা হোক 40 মিনিট হোক, সে চিন্তা করবে না যে একটা হিন্দি বা কোরিয়ান অথবা ইংলিশ একটা মুভিটা আমি চুজ করি ওভার আ বাংলা কন্টেন্ট, বাংলা নাটক। আমরা কিন্তু সেটা পেরেছি। এখন কিন্তু বাংলাদেশের মানুষ বাংলা নাটক দেখে, বাংলা সিনেমা দেখছে, বাংলা গান শুনছে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি একজন চলচ্চিত্র তারকা এমন বোদ্ধা বা সুন্দর গোছানো ভাবে নিজেকে যখন ভাবেন, সেই মানুষই যখন চলচ্চিত্র পর্দায় খুব সামনের সারিতে দাঁড়াবেন, অবশ্যই আমাদের চলচ্চিত্রের একটা ব্যাপক উন্নতি বা দারুণ একটা পোর্টফোলিও তৈরি হবে আমাদের বাংলাদেশি চলচ্চিত্রের। I never lose. আমার জীবনে আমি যা যা চেয়েছি তাই পেয়েছি। প্রিয় দর্শক, আমরা জানি যে চলচ্চিত্রের নতুন ভাইব তৈরি হয়েছে। গত 2 বছর ধরেই দেখুন সিয়াম এলো, তার আগে আরিফিন শুভর বেশ কিছু দারুণ দারুণ ছবি কিন্তু আমরা পেলাম। পাশাপাশি শাকিব খানকে আমরা অন্য অ্যাঙ্গেলে পেলাম ভারতীয় চলচ্চিত্রে, যদিও যৌথ প্রযোজনায় বাংলাদেশেও সেটি প্রদর্শিত হয়েছে। কিন্তু বাংলাদেশি চলচ্চিত্র তারকাদের শেপটা কিন্তু বেশ বদলেছে। সেক্ষেত্রে তাসকিন এসেছে দারুণ এক সম্ভাবনা নিয়ে। আর এর পাশাপাশি তাহসানকে যদি আমরা পাই এবং খুব রেগুলারলি যদি আমরা বাংলাদেশি চলচ্চিত্র পাই, অবশ্যই আমি অন্তত বিশ্বাস করতে চাই, বিশ্বাস রাখতে চাই, বাংলাদেশি চলচ্চিত্রের সুদিন ফিরছে বা ফিরতে শুরু করেছে। আপনি ওর মায়ের জায়গায় নিতে পারেন না। আমাদের বাবা মেয়েকে এই কষ্ট থেকে প্লিজ মুক্তি দাও। মোস্তফা কামাল রাজ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন, বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন। নাটক নির্মাণে মোস্তফা কামাল রাজের হাত খুবই পোক্ত। চলচ্চিত্র নির্মাণ হয়তো খুবই কঠিন এবং সেক্ষেত্রে ভাগ্য বা পিয়ার বা প্রচারণা বা সময়, রিলিজ ডেট সবকিছু মিলিয়ে আসলে চলচ্চিত্র বুস্ট হয়। ক্ষেত্রে মোস্তফা কামাল রাজ তার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাহসান এবং শ্রাবন্তীর এই চমৎকার জুটি, পাশাপাশি রয়েছেন তাসকিন, এই চমৎকার রসায়নকে দারুণভাবে ফুটিয়ে তুলবেন, এটা আমরা প্রত্যাশা করতে পারি। হয় অর্জন করেছি, নয়তো ছিনিয়ে এনেছি। আমি ওর কারো জীবন ধ্বংস হতে দেব না, আর আমিও আমার ক্যারিয়ার কোনোভাবেই নষ্ট করব। তারকাদের প্রেম বিয়ে নিয়ে নাকি লুকোচুরি বা নানান রকম ছলচাতুরি করা হয় গণমাধ্যমে, কিন্তু দেখুন গত কয়েক বছরে অনেক তারকা এরকম লুকোচুরি করেছেন, পরবর্তীতে সংবাদ মাধ্যমে অন্যভাবে প্রচার পেয়েছে। তাহসান এবং মিথিলার সংসার, প্রেম, বিয়ে, বিবাহ বিচ্ছেদ সবকিছু দারুণভাবে খুব গোছানোভাবে প্রকাশ পেয়েছে, কেউ কারো প্রতি কাদা ছড়াছড়ি না করে। এটি আমাদের সামাজিক অবস্থান থেকে বলতে পারি দারুণ এক উদাহরণ। এবং সেক্ষেত্রে এমন অকপট মানুষ চলচ্চিত্রে এলে অবশ্যই চলচ্চিত্রের জন্য দারুণ কিছু ভাববেন। দেখুন প্রায় 1.5 যুগেরও বেশি সময় হলো বিভিন্ন টিভি, রেডিও বা ইভেন্ট অনুষ্ঠানে তারকাদের সাথে কথা বলতে হয় বা ইন্টারভিউ নিতে হয়। তাদের ক্ষেত্রে আমি দেখি চলচ্চিত্র তারকাদের ভেতরে এক ধরনের ভান বা অভিনয় কিন্তু থাকে। তারা নিজেকে প্রকাশ করতে চান না বা নিজের দারিদ্র, নিজের পেছনের গল্প, নিজের ব্যর্থতার গল্পটা খুব স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে চান না বা প্রশ্ন করলেও সেটি এড়িয়ে যান। তাহসানের ক্ষেত্রে একেবারে ব্যতিক্রম পেয়েছি সবসময়। এটি আমি বলবো যে এই বিষয়গুলো কিন্তু এই সময়ের তরুণ সমাজ খুব ভালোভাবে রিসিভ করে, যেমনটি হলিউড, বলিউড কিংবা টলিউডের তারকারাও করে থাকেন। ঠিক একইভাবে এই সময়ের চলচ্চিত্রের তারকারা বা নির্মাতা সিয়াম, তাসকিন বা তকির ভাই সবাই কিন্তু খুব অকপটে স্বীকার করছেন বা সংকটগুলো তুলে ধরছেন। ঠিক তেমনি অকপট মানুষ তাহসান। তাই তাহসানকে প্রয়োজন আমাদের এই চলচ্চিত্রে। যদি একদিনের সাফল্য কামনা করছি, যদি একদিন এই সময় চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্র, আসুন আমরা এই ছবিটিকে প্রমোট করি, যাতে তাহসান থেকে শুরু করে তাসকিন বা নির্মাতা রাজ সহ ছবিটির প্রযোজক থেকে শুরু করে সকলেই এই ছবিটির সাফল্য দেখে। Very honored. আর obviously রাজ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বড় একটা এত ভালো একটা ছবি গিফট করার জন্য। বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি কেমন চলবে এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? অলরেডি সুপার ডুপার হিট, বাম্পার হিট হয়ে গেছে। শহর না, আমার কাছে ফোন আসছে নারায়ণগঞ্জ থেকে, খুলনা থেকে যে টিকিট পাচ্ছি না। সো এটা যে আমাদের বাংলা সিনেমার জন্য কত মানে ভালো একটা খবর, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমাদের বাংলা সিনেমাটাকে আমাদের সম্মিলিতভাবে আরো বড় করতে হবে। সো আমি সবার কাছে কৃতজ্ঞ, মানে লিস্ট শেষ করতে পারবো না। আমি একটা বড় স্ট্যাটাস লিখবো ফেসবুক পেজে যেন আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারি। বাট এই মুহূর্তে আমি গতকাল থেকে আজ পর্যন্ত মানে অসম্ভব ভালো ফিলিং। এই ছবিটির পজিটিভ ভাইব দেখে নতুন একটি চলচ্চিত্রে হাত দিতে পারেন বা হাত দেবার সাহস তৈরি করতে পারেন।
সেটি এখনকার বাংলাদেশি চলচ্চিত্রের জন্য খুব জরুরি। এত জলদি তার নতুন চলচ্চিত্র ফুরুতের নামটি ঘোষণা করতেন না বা এর প্রস্তুতি তৈরি করতেন না যদি না দেবী এইরকম ভাবে সফল হতো। তাই সফলতাটা খুব জরুরি আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য, তাহসানের জন্য এবং মোস্তফা কামাল রাজ সহ সকল কলাকুশলীর জন্য। আমাদের এই চলচ্চিত্রের সুদিন ফিরে আসুক, ফিরে আসবেই, ফিরে আসার পথে, ফিরে আসার প্রস্তুতিতে রয়েছে। ভালো থাকুন, ভালো রাখুন আপনার পাশে মানুষটিকে। বাংলাদেশি চলচ্চিত্রের সাথে থাকুন, এটি নিয়ে কথা বলুন। ফেসবুকে উত্তাল ঝড় হোক আমাদের চলচ্চিত্র নিয়েই। আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।